নমস্কার। দেখুন, আষাঢ় মাসে রথযাত্রার আগে যে একাদশী পালিত হয় তাকে বলা হয় যোগিনী একাদশী। তো এই যোগিনী একাদশী সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ গাইড করব আমি। সেক্ষেত্রে কি কি আলোচনা করব, যে একাদশীর দিন কি খাবেন কি খাবেন না, কি করতে হয় কি করতে নেই, এবং তার সাথে একাদশী কবে পালন করবেন। যারা ভারতবর্ষ থেকে বিলংস করছেন, যারা কলকাতাতে রয়েছেন, ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন, যারা বাংলাদেশ থেকে রয়েছেন, তারা কবে একাদশী পালন করবেন সেটি কিন্তু আপনাদেরকে জানাবো। অনেকের মনে দ্বন্দ্ব রয়েছে যে 10ই জুলাই না 11ই জুলাই, মানে 10ই জুলাই শুক্রবার এই একাদশী পালিত হবে না 11ই জুলাই এই একাদশী পালিত হবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, প্রথমে আমি জায়গাটা ক্লিয়ার করে দিই। দেখুন, দশমী বিদ্যা যোগে একাদশী পালিত হয় না। বিশুদ্ধ মানে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, পঞ্জিকা অনুযায়ী কিন্তু বলা হয়েছে, দশমী যদি কোন একাদশীর আগে যুক্ত থাকে, সেই একাদশী করলে কিন্তু পুত্র বা পুত্রী সন্তানের ক্ষতি হয়, ঠিক আছে, জীবনে দুর্ভাগ্য নেমে আসে। তো সেই ক্ষেত্রে একাদশী আপনারা কবে পালন করবেন? আপনারা যারা ভারতবর্ষ থেকে ভিডিওটি দেখছেন, যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন, তারা এই যোগিনী একাদশী পালন করবেন আগামী 11ই জুলাই শনিবার দিন। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তার 10ই জুলাইতে একাদশী লেগে যাচ্ছে এবং প্রায় সম্পূর্ণ 8টা 16 মিনিট থেকে আই থিঙ্ক যে আপনাদের একাদশী থাকছে, তাহলে এই দিন আমরা অন্নভোগ গ্রহণ করতে পারবো কিনা, রুটি বা পঞ্চরবি শস্য গ্রহণ করতে পারবো কিনা? অবশ্যই পারবেন, কোনো অসুবিধা নেই। তার কারণটা আমি বলে দিচ্ছি। দেখুন, শুক্রবার দিন একাদশী লাগলেও ব্রহ্ম মুহূর্তকে কিন্তু একাদশী স্পর্শ করছে না। ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত দশমী বিদ্যাযোগ রয়েছে, তাই কিন্তু এই একাদশীকে দশমী বিদ্যা একাদশী পালিত করা হয় না, মানে পালন করা হয় না। এই ক্ষেত্রে আপনারা যখন কোনো একাদশী ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করে, অর্থাৎ সূর্য উদয় হওয়ার আগেই একাদশী লেগে যায়, সেই একাদশী কিন্তু অবশ্যই কিন্তু সেদিন পালন করতে হয়। কিন্তু এই যোগিনী একাদশী শুক্রবার দিন সারাদিন থাকলেও সেটা শুরু হচ্ছে কিন্তু 8টা 15-16 মিনিটের পর থেকে। তো সেক্ষেত্রে তার আগে পর্যন্ত সূর্য উদয় হয়ে যাচ্ছে, তার আগে পর্যন্ত কিন্তু দশমী তিথি থাকছে। সুতরাং কিন্তু একাদশী শুক্রবার দিন পালন করা যাবে না। এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, রাত 11টার পূর্বে খাবার গ্রহণ করে নেবেন এবং দন্তমঞ্জন করে শুয়ে যাবেন। কারণ একাদশী পালন করতে হবে আপনাদেরকে কবে? শনিবার দিন, অর্থাৎ 11ই জুলাই। এটাই কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত মতে এটাই বলা হয়, রথযাত্রার আগে, জগন্নাথ প্রভুর পুজোর আগে যে একাদশী পালিত হয় আষাঢ় মাসের একটি একাদশী, সেটা হচ্ছে যোগিনী একাদশী। তো এই দিন আপনারা কিন্তু এই 11ই জুলাই মানে শনিবার দিনই কিন্তু আপনাদেরকে পালন করতে হবে, কারণ ব্রহ্ম মুহূর্তে এই একাদশী কিন্তু থাকছে শনিবার দিন। তো সেক্ষেত্রে একাদশী শনিবার দিনই পালন করবেন। আশা করছি জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি ডেসক্রিপশন বক্সেও কিন্তু একাদশী টাইমিংগুলো দিয়ে রাখবো। তো যাই হোক, এরপর আলোচনা করছি যে একাদশী পালনের দিন কিছু এমন নিয়ম রয়েছে, সেগুলো কিন্তু মেনে চলতে হয়। নাম্বার 1, একাদশীর আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর আগের দিন কোনো প্রকার ঘোর কর্ম করবেন না, চুলদাড়ি নখ কাটা করবেন না একাদশীর দিন বা একাদশীর পরের দিন, ঠিক আছে। আপনারা কিন্তু কোনোভাবেই এর ঘোর কর্মগুলো করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না। এছাড়াও ব্রহ্মচর্য পালন করবেন, এক কথায় বললে একাদশীর আগের দিন বা তার আগের দিন যদি পারেন 11 দিন পর্যন্ত তুলসী পত্র বাসি হয় না। তো সেই ক্ষেত্রে তুলসী পত্র আগের থেকেই চয়ন করে রাখবেন প্রভু গোবিন্দের চরণে দেওয়ার জন্য, জগন্নাথ দেবের চরণে দেওয়ার জন্য। কারণ একাদশীর দিন কিন্তু তুলসী মাতাকে স্পর্শ করতে নেই বা তুলসী মানে পত্র চয়ন করতে নেই। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে বছরের 365 দিনই কিন্তু তুলসী গাছে জল দেয়া যায়। সুতরাং আপনারা কিন্তু তুলসী গাছে জল নিবেদন করতে পারেন। তবে অনেক বিষয়ে বা অনেক লোকাচার মতো কিন্তু এমনটাও বলা হয় যে একাদশীর দিন তুলসী মাতা নির্জলা থাকেন, উপবাস দেন। তাই এই দিন কিন্তু অনেকের মতে যে এই দিন কিন্তু তুলসী গাছে জল দিতে নেই। শাস্ত্রের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, কিন্তু যেটা মেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ, সেখানে কিন্তু বলা হয়েছে বছরের 365 দিনই তুলসী গাছে জল দেওয়া যায়। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কি করবেন? একাদশীর দিন অর্থাৎ 11ই জুলাই শনিবার দিন আপনারা কিন্তু তুলসী পত্র চয়ন করবেন না। আর একটা বিষয়, আমিষ আহার এই দিন রন্ধন করবেন না। কোনো প্রকারের পেঁয়াজ রসুন জাতীয় যে খাবার, মাছ মাংস ডিম এই জাতীয় যে খাবারগুলো, এগুলো কিন্তু গ্রহণ করবেন না। আপনি একাদশী পালন করুন বা নাই করুন,
এই দিনটা তিথিটা কিন্তু অত্যাধিক পবিত্র একটা তিথি। এই তিথিতে কিন্তু কখনোই আমিষ আহার গৃহে রন্ধন করতে নেই। আপনি কোথাও রেস্টুরেন্টে গেছেন, বাইরে গেছেন, সেখানেও কিন্তু এরূপ খাবারগুলো গ্রহণ করবেন না। আশা করি জায়গাটা বুঝতে পেরেছেন। আচ্ছা, একাদশীর দিন আপনারা কিন্তু পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। যেসব খাবারগুলো যেমন চাল, মুড়ি, রুটি, বিস্কিট, ঠিক আছে, এই যে খাবারগুলো রয়েছে এইগুলো কিন্তু গ্রহণ করতে নেই। কি খাবেন তাহলে? সাবুদানার পায়েস গ্রহণ করতে পারেন, আলুর চিপস গ্রহণ করতে পারেন, ঠিক আছে, এইগুলো কিন্তু গ্রহণ করতে পারেন। কিন্তু ঘটনা হচ্ছে মাশরুম, অনেকেই দেখবেন মাশরুমটা আবার নিরামিষ হবে, সেটা কিন্তু কখনোই না। মাশরুম কিন্তু নিরামিষ নয়, একাদশীর দিন আমিষ আহারের মধ্যেই পড়ে যায়, কারণ মাশরুম খেলে শরীর গরম হয়। আর শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে যে খাবার গ্রহণ করলে শরীরে উত্তেজনার সৃষ্টি হয় সেই খাবারটাই কিন্তু তামসিক আহার। তো সেক্ষেত্রে অনেকেই মাশরুমকে আবার খেয়ে ফেলে। তো একাদশীর দিন কিন্তু মাশরুম গ্রহণ করতে নেই। যাই হোক, দেখুন, পঞ্চ রবি শস্যর যে বিষয়টা আপনাদেরকে আমি বললাম যে একাদশীর দিন গ্রহণ করতে নেই, তার মধ্যে বিশেষ কয়েকটি খাবার রয়েছে, সেগুলো কিন্তু গ্রহণ করবেন না। যেমন হচ্ছে চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি গ্রহণ করতে নেই। তারপরে আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কিট প্রভৃতি গ্রহণ করতে নেই। ভুট্টা জাতীয় খাবার যেগুলো, জব জাতীয় খাবার, সেগুলো গ্রহণ করতে নেই। ছাতু, খই, রুটি গ্রহণ করতে নেই। মুগ ডাল, মাসকালাই, খেসারি, মুসুর ডাল, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি, এগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে নেই। এবং কি তিল, তেল যে আছে, তিলের তেল, সোয়াবিন, সরিষার তেল, এগুলো গ্রহণ করতে নেই। একাদশীর জন্য যে রান্না করবেন সেই রান্নাটা যেন অবশ্যই সৈন্ধব লবণ দিয়ে হয়। টাটা সল্ট যে সাদা লবণটা পাওয়া যায় সেই লবণ দিয়েও কিন্তু একাদশীর রান্না করতে নেই। এগুলো ছোট ছোট বিষয়, মনে রাখার বিষয়। যারা নির্জল উপবাস দিয়ে একাদশী ব্রত পালন করেন সেটা সর্বোত্তম বলে মনে করা হয়। তবে ধরুন আপনি কোনো কিছু একটা পেশেন্ট, আপনি পেশেন্ট মানুষ, আপনার কোনো শারীরিক সমস্যা রয়েছে, আপনি একদম মানে থাকতে পারছেন না নির্জল অবস্থা, সেই ক্ষেত্রেও কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন। তো এই ক্ষেত্রে কি করবেন? যে কোনো ধরনের ফল মূল আপনি কিন্তু গ্রহণ করতে পারেন একাদশীর দিন। প্রভুকে প্রণাম করে ক্ষমা প্রার্থনা চেয়ে গ্রহণ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দুধ গ্রহণ করতে পারেন। এছাড়াও কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, কাঁচা বাদাম, মিষ্টি আলু সিদ্ধ, বাদাম ভুনা, আলু কুমড়া সবজি, সাবুদানার ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর চিপস, এইগুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। একটাই পঞ্চরবি শস্যের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে সরিষার তেল। একটাই শর্ত যে আপনি যে খাবারটা এই দিন গ্রহণ করুন, সবজিটা নিরামিষ আহার রাখবেন, তবে এই দিয়ে করবেন না, মানে সরিষার তেল দিয়ে কিন্তু কোনো রান্না করবেন না। এটা কিন্তু শাস্ত্রমতে নিষিদ্ধ রয়েছে। এছাড়াও কোনো প্রকারের মাদক সেবন, নেশাদ্রব্য, পান, বিড়ি, গুটকা, এই খাবারগুলো যেগুলো খেলে নেশা হয় সেগুলো গ্রহণ করবেন না। একাদশীর যখন উপবাস ভঙ্গ করবেন, মানে 11ই জুলাই শনিবার দিন আপনি একাদশী করছেন, তো রবিবার দিন একাদশী ভঙ্গ করতে হবে। তো একাদশী ভঙ্গ করার আগে যখন আপনি মহাপ্রভুর মহাপ্রসাদ গ্রহণ করবেন অথবা কোনো পঞ্চরবি শস্য গ্রহণ করবেন, তো তার আগে 3বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতনানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব শ্রী হরিভক্তি বিলাসে। আপনারা কিন্তু এটি 13 নাম্বার বা 201-এ পেয়ে যাবেন। যে কোনো একাদশী পালন যে প্রক্রিয়াটা রয়েছে, পালন প্রক্রিয়ার আগে অবশ্যই বলবো এই মন্ত্রটি কিন্তু 3বার জপ করতে হয়, তবেই কিন্তু ভঙ্গ করা হয়, তার আগে কিন্তু ভঙ্গ করতে পারবেন না। অনেকের নেশা আছে চা, অনেকের নেশা আছে কফি, এইগুলো কিন্তু নিষেধ করা হয়েছে যে এগুলোর মাধ্যমেও নেশা দেহের মধ্যে তৈরি হয়, ঠিক আছে, একটা অনুভূতি হয়। চা বা কফি কিন্তু নিষিদ্ধ, একাদশীর দিন খেতে যাবেন না। কোনো ধরুন শারীরিক সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে সর্দি কাশি রয়েছে, আপনারা গরম জলে অল্প করে আদা ফেলে সেই জলটা গ্রহণ করতে পারেন। কিন্তু ওই যে বললাম কফির মধ্যে ক্যাফিন নামক পদার্থ রয়েছে, তাই কিন্তু এটি কিন্তু নিষিদ্ধ, একাদশীর দিন কখনোই গ্রহণ করতে নেই। তো এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখবেন। এই দিন পরনিন্দা পরচর্চা করা উচিত নয়, দূরে কোথাও ভ্রমণ করতে যাওয়া উচিত নয়। এছাড়াও একাদশীর দিন আপনারা কিন্তু মানে ওই বিউটি পার্লারে যাওয়া বা হয়তো চুল দাড়ি নখ কাটা, এই একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন যেদিনকে পালন করছেন, এই 3টে দিন আপনাদেরকে সংযত থাকতে হবে, এই কাজগুলো করা চলবে না। এই সময়ে যদি আপনাদের ঘরে কোনো গোমাতা চলে আসে, কুকুর চলে আসে, বিড়াল চলে আসে, তাড়িয়ে দেবেন না। ঘরে কোনো বাঁদর চলে এসছে, হনুমান এসছে, তাড়িয়ে দেবেন না।
এগুলো কিন্তু মাথায় রাখবেন। যদি কোনো সাধু বাবা, যদি কোনো সন্ন্যাসী, কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী চলে আসে, তাড়িয়ে দেবেন না। অবশ্যই তাদেরকে কিছু খাওয়াবেন বা দরকার পড়ে তাদেরকে সামর্থ্য মতন কিছু অর্থ দিয়ে সাহায্য করবেন, তবেই আপনাদের জীবনে মঙ্গল হবে। একাদশীর দিন যে অতিথি আপনার জীবনে আপনাদের ঘরে আসবে, সে কিন্তু দেবতুল্য বলা হয়। তাই একাদশীর দিন যে আপনার ঘরে আসুক, কখনো তাদেরকে অপমান করে বা অবজ্ঞা করে তাড়িয়ে দেবেন না, বরং তাদেরকে কিছু সেবা করবেন। এতে আপনি পরম উন্নতি করতে পারবেন। একাদশীর দিন যত পারবেন হরিনাম সংকীর্তন জপ করবেন, যত পারবেন ভগবদ গীতা পাঠ করবেন। তো এই কাজগুলো করলে কি হয়, জীবনে সুখ শান্তি আসে। একাদশীর দিন প্রভু নারায়ণকে অবশ্যই ভোগ নিবেদন করবেন উনার পছন্দ মতন। মিছরি ভোগ দিতে পারেন, লাল গুড়ের বাতাসা নিবেদন করতে পারেন। এছাড়াও আপনি প্রভু নারায়ণকে হলুদ মিষ্টি উনার খুব পছন্দের দিতে পারেন, নারকেলের নাড়ু দিতে পারেন। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। এবং যে প্রসাদ বা নৈবেদ্য প্রভুকে নিবেদন করবেন, সেই প্রসাদে কিন্তু অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন। তুলসী পত্র ছাড়া কিন্তু প্রভু নারায়ণ কোনো ভোগ গ্রহণ করে না। আপনি যে গ্লাসে প্রভুকে জল দিয়েছেন, সেই গ্লাসে তুলসী পত্র দিবেন। যে পাত্রতে আপনি প্রভুকে ভোগ নিবেদন করেছেন, সেই পাত্রে আপনি কিন্তু প্রভুকে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন। এই দিন, একাদশীর দিন, প্রভুকে স্নান করাবেন, চরণামৃত তৈরি করবেন। এবং সেই চরণামৃত যখন কোনো বাইরে যাবেন, কোনো বাইরে কাজে যাচ্ছেন, কোথাও ট্রাভেলে যাচ্ছেন, সেই চরণামৃত মুখে স্পর্শ করে মাথায় নিয়ে আপনারা বেরিয়ে যাবেন এবং একটি মন্ত্র উচ্চারণ করবেন 3 বার। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে আপনারা সেই কাজে বেরিয়ে যাবেন। দেখবেন আপনাদের রাস্তাঘাটে কোনো বিপদ আপদ ঘটবে না, আপনাদের জীবনে কোনো অবস্ট্রাগল, বাধা বিপত্তি আসবে না, শুধু একটি মন্ত্রের কারণে। যাদের একটুতে রোড অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট কুণ্ডলিতে যোগ রয়েছে, কোন অ্যাস্ট্রোলজার আপনাকে বলেছে, আপনি প্রত্যেক দিন নিত্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা শুরু করে দিন। একাদশীর দিন থেকে, শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাস থেকে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা শুরু করে দিন। আপনি এই কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্রটি প্রত্যেকদিন 108 বার করে চ্যান্টিং করুন, বাইরে বেরান। দেখি আপনার জীবনে কেমন বিপদ আসতে পারে। কখনোই আসবে না। প্রভু নারায়ণ শ্রীকৃষ্ণের কৃপায় আপনি বিপদ মুক্ত হয়ে থাকবেন। আপনাদের অওরা ক্লিন, অনেকটা ক্লিন হয়ে যাবে এবং আপনাদের অ্যাক্সিডেন্টের যোগটা জীবন থেকে কিন্তু আস্তে আস্তে কেটে যাবে সামান্য এই 2টি উপায়ের মাধ্যমে। যাই হোক, পূর্ণিমার মতোই একাদশীর দিনটি কিন্তু অতি পবিত্র একটি দিন। একাদশী যারা পালন করেন, তারা কিন্তু জন্ম মৃত্যু এই যে চক্র রয়েছে, এখান থেকে কিন্তু তারা বেরিয়ে যান এবং সোজাসুজি মৃত্যুর পর ভগবত ধাম তাদের প্রাপ্ত হয়। তো শাস্ত্র মতে এটাই কিন্তু বলা হয়েছে। তাই আমি প্রত্যেককেই বলবো যে শুধু বিধবারা নয়, অনেকেই প্রশ্ন করেন যে স্যার এটা তো একাদশী বিধবারা করে, তা কেন হবে? একাদশী সদবা বিধবা উভয় নারী করতে পারে। একাদশী একজন পুরুষ মানুষও কিন্তু করতে পারে, মনে ভক্তি নিষ্ঠা থাকলেই হলো। সকলেই করতে পারে। ঠিক আছে, একাদশী পালনের কোনো নিয়ম নেই। 8 বছরের ঊর্ধ্বে মেয়েরা একাদশী পালন করতে পারে, অসুবিধা কিছু নেই, আপনি করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, একাদশী করলে, ঠিক আছে, চেষ্টা করবেন প্রত্যেকটা একাদশী মানান, প্রত্যেকটা পূর্ণিমা পুজোগুলো যেগুলো হয় সেগুলো করার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের জীবনে উন্নতি হয় কিনা, জীবনে সফলতা এগুলো কি বলবো, আসতে বাধ্য। প্রভু নারায়ণের কৃপা দৃষ্টি আসতে বাধ্য। এই দিন আপনারা কিন্তু কোনো কিছু করুন বা নাই করুন, একাদশীর দিন আপনারা একটি ছোট্ট রিচুয়ালস আপনাদেরকে বলে দিচ্ছি আমি, অবশ্যই করবেন। সেটা হচ্ছে তুলসী মঞ্জুরি, নবীন নূতন একদম ফ্রেশ তুলসী মঞ্জুরি আপনারা 21টি নেবেন এবং সেটিকে লাল মৌলি সুতো দিয়ে ভালো করে বাঁধবেন এবং সেটি প্রভুকে পরিয়ে দিবেন অথবা প্রভুর চরণে রেখে দিবেন। যে কোনো কৃষ্ণ মন্দিরে, যে কোনো লক্ষ্মীনারায়ণ মন্দিরে আপনার ঘরে ঠাকুর রয়েছে, সেই নারায়ণকে, সেই কৃষ্ণকে বা গোপাল রয়েছে, আপনি উনাকে এই মালাটি নিবেদন করে দিন। তুলসী দল তৈরি করুন নিজে হাতে, প্রভুকে এই দিন পরিয়ে দিন। ঠিক আছে, আগের থেকে তুলসী পত্র, নবীন মঞ্জুরি সংগ্রহ করে রাখুন, সেটা পরিয়ে দিন। তার মধ্যে কিন্তু চন্দন লাগাবেন, ভুলবেন না, চন্দন লাগাবেন এবং সেটি প্রভুকে পরিয়ে দিন। এই দিন আপনি যদি অল্প করে আতর, ঠিক আছে, আতর যে পাওয়া যায়, গোলাপের আতর, স্যান্ডেল আতর, যদি প্রভুকে একটু লাগিয়ে দিতে পারেন ওনার শরীরে, তাহলে কিন্তু প্রভুর বেজায় কৃপা দৃষ্টি উনি কিন্তু হন এবং জীবনে চরমভাবে উন্নতি আসে। এই দিন যদি আপনার ঠাকুর ঘরে একটি রূপোর হাতি, হাতির সুর উপর দিকে থাকবে, রূপোর হাতি আপনার ঠাকুর ঘরে যদি রাখতে পারেন,
তাহলে দেখবেন সাংসারিক সুখ শান্তি সমৃদ্ধি কেমন বৃদ্ধি হয়। হাতি হচ্ছে সফলতার প্রতীক। যাদের জীবনে বারবার অসফলতা আসছে তারা এই দিন হাতি একটা রেখে দেখুন, দেখবেন কেমন উন্নতি জীবনে আসে। একাদশীর দিনটি যাতা নয়, কিন্তু এই দিনের মহিমা আলাদাই মহিমা। তো যোগিনী একাদশী আমরা জানলাম যে 11ই জুলাই শনিবার দিন পালিত হবে, এবং এই দিন কোন কোন কাজগুলো করবেন না, কি করবেন সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। কি খাবেন কি খাবেন না সেটাও আপনাদেরকে বলেছি। একাদশীর পারণ মন্ত্র কি সেটাও আপনাদেরকে জানিয়েছি আমি। তো সুতরাং আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি কোথাও আপনাদের প্রবলেম হয় বুঝতে, তবুও যদি কোথাও সমস্যা হচ্ছে, আপনারা আমাকে মেসেজ করবেন। আমাকে যদি কমেন্টের অনেকের সময় প্রচুর কমেন্ট সারাদিনে আসে, আমি মেনে নিচ্ছি এটা যে আমি সবাইকার কমেন্টে উত্তর দিতে পারি না ভিডিওর মধ্যে, কিন্তু যারা পার্সোনাল আমাকে হোয়াটসঅ্যাপ করে তাদেরকে হয়তো দেরি হয়, কিন্তু তাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। যারা জন্মছক বিচার করাতে চাইছেন আমাকে দিয়ে, যারা বাস্তু বিচার করাতে চাইছেন, যারা হস্ত বিচার করাতে চাইছেন, তাদের জন্য আমি কিন্তু আমার মোবাইল ফোনে ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আপনাদের জীবনে যেরকমই সমস্যা হোক আমার ভিডিও দেখুন। আমার ভিডিও শুধু ভারতবর্ষে দেখে না, বাইরের কান্ট্রির মানুষেরাও দেখে, তারা আমাকে কমেন্ট করে। ঠিক আছে, তারা আমাকে ভালোবাসেন, তারা আমাকে কমেন্ট করে, তারা কাজ পেয়েছে আমার দ্বারা। ঠিক আছে, আজকে নয়, আজকে আমি এই লাইনটাতে বহু বছর রয়েছি। তো সেক্ষেত্রে তারা কাজ পেয়েছে, তারা আমাকে ফোনে ফিডব্যাক দেয় যে স্যার আপনি যেটা বলেছেন সেটা কিন্তু আমাদের হয়েছে। আপনারা বিশ্বাস করুন, দেখুন মানুষ জীবনে, মানব জীবনে সমস্যা থাকবে। সেই সমস্যা হয়তো দুটো তিনটে কারণে আসতে পারে। পিতৃদোষের কারণে আসতে পারে, বাস্তু দোষের কারণে আসতে পারে, এবং গ্রহদশার কারণে আসতে পারে। আরে বাবা, আপনাদেরকে তো বিচার করাতে হবে। বিচার না করলে আপনি জানবেন কিভাবে যে আপনার জীবনে প্রবলেমটা কি জন্য আসছে? তো সেক্ষেত্রেই বললাম, যারা মানে কুষ্টি বিচারের মাধ্যমে, বাস্তু বিচারের মাধ্যমে, হস্ত বিচারের মাধ্যমে যোগাযোগ করতে চাইছেন, তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত এখানে করছি না, এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। হরে কৃষ্ণা, গৌর নিতাই। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।